শুরুতেই গুরুত্বপূর্ণ খবর আমাদের নজর রাখতে হচ্ছে, যেখানে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের। কাশ্মীরে 370 ধারা বিলোপের পর এই বড় ঘোষণা পিওকের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণা কেন্দ্রের। পাক অধিকৃত কাশ্মীর আমাদের। পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় 24টি আসন আমরা সংরক্ষিত রেখেছি, কারণ ওটা আমাদের জায়গা। বুধবার লোকসভায় বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটের আগে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই মন্তব্য। পাক অধিকৃত কাশ্মীর ইস্যু উঠে এলো। পাক অধিকৃত কাশ্মীর আমাদের। বুধবার লোকসভায় বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24টি আসন আমরা সংরক্ষিত রেখেছি, কারণ ওটা আমাদের জায়গা, পরিষ্কার বলছেন অমিত শাহ। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের। কাশ্মীরে 370 ধারা বিলোপের পর ফের বড় ঘোষণা পিওকের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণা কেন্দ্রের। কি বললেন অমিত শাহ, শোনায়। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। অমিত শাহ কি বললেন আপনাদের শুনলাম। গোটা বিষয় নিয়ে একটুখানি আলোচনা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, লোকসভা ভোটের দোরগোড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে এই মন্তব্য। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর ইস্যু একেবারে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। ইন্দ্রাণী, একদমই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। পিওকে আমাদের অমিত শাহের এই যে বক্তব্য, এবং লোকসভায় দাঁড়িয়ে যখন জম্মু কাশ্মীর সংশোধনী বিল তিনি নিয়ে এসছেন এবং সেই বিলের জবাব তিনি দিচ্ছিলেন, সেখানে তিনি পরিষ্কার জানান পিওকে আমাদের, সেই জন্য সেখানকার 24টি যে সিট সেটাকে রিজার্ভ রাখা হলো। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমাকে মনে করিয়ে দেবো, দ্বিতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছিল। সম্পূর্ণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল দ্বিতীয়বার বিজেপি সরকার, এবং তারপরে কিন্তু কাশ্মীর থেকে ঐতিহাসিক ভাবে 370 ধারা প্রত্যাহার করা হলো। এবং তারপর এই মোদী সরকারের, দ্বিতীয় মোদী সরকারের প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা। আমাদের সঙ্গে একটু থাকো, তোমার কাছে আসছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ ইমন কোলার লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একেবারে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আজকে এই হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। কিভাবে দেখছেন এই বক্তব্যকে? পাক অকুপাইড কাশ্মীর চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, সেটা কোনো নতুন কথা নয়। একটা লাইন অফ কন্ট্রোল যেটা টানা হয়েছিল, সেটা ইউনাইটেড নেশনস এর একটা বিষয়ের ওপরে ওয়ারটা হয়েছিল, তার উপরে নির্ভর করে। কিন্তু যেটা পাকিস্তান অধ্যুষিত বা তাদের দখলে যে কাশ্মীরের অংশটা আছে, সেটা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, এবং আইন অনুযায়ী সেখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব বহাল থাকে। ধন্যবাদ জানাই আপনাকে। সঙ্গে ছিলেন ইমন কোলার লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ। কথা বলছিলাম। ইন্দ্রাণী রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, চলতি অধিবেশনে শুধুমাত্র তাই নয়, আমরা দেখলাম যে এই যে শাহী হুঙ্কার, একেবারে অধিবেশনের শুরুতেই একদিকে যেরকম দুটি বিলও পেশ করেছেন, তারপরও একেবারে শাহী হুঙ্কার। তুমি যেরকমটা বলছিলে যে একটা আলাদা তাৎপর্যের জায়গা তৈরি হলো। দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে বলছি, এই যে পিওকে নিয়ে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য, এর একটা আভাস কিন্তু আমরা G20 সময় থেকেই পেয়েছিলাম। সেই সময় বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোর সাথে, আরব আমিরশাহীর সাথে একটা গ্যাসের চুক্তি হয়েছিল, গ্যাস এবং তেলের চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে যে রুট ম্যাপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু পিওকে হয়েই ভারতে এসেছিল। যেখানে পিওকে নিয়ে ভারতের সাথে এত সমস্যা, সেই জায়গায় এই নতুন রুট ম্যাপ সেই সময় কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছিল। তাহলে কি পিওকে নিয়ে নতুন কোন চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার? তাহলে পিওকে সম্বন্ধে অন্য কিছু ভাবছে কেন্দ্রীয় সরকার, এবং তারই প্রতিফলন কিন্তু আজকে দেখা গেল সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পিওকে আমাদের। সেই জন্য পিওকে থেকে 24টি সিটকে রিজার্ভ রাখা হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই ঘটনা।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথে আমাদের গন্ডগোল চলছে। পাক অধিকৃত কাশ্মীর কিন্তু একসময় ভারতেরই অঙ্গ ছিল, পরবর্তীকালে পাকিস্তান ওই পাক অধিকৃত কাশ্মীর অংশটুকু ভারতের থেকে ছিনিয়ে নেয়। অর্থাৎ এই পাক অধিকৃত কাশ্মীর প্রথম থেকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমরা মনে করি পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং সেদিকেই কিন্তু আমরা এই কৃত্য করে এগোচ্ছি। যার ঘোষণা আজকে কিন্তু যার একটা সম্পূর্ণ ঘোষণা হয়ে গেল। পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানালেন যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের, এবং সেখানকার 24টা সিট, তুমি বুঝতে পারছো যে জম্মু কাশ্মীর বিধানসভা, সেখানকার বিধানসভার 24টি আসন, সেই 24টি আসন পাক অধিকৃত কাশ্মীরের জন্য রিজার্ভ রাখা হলো। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছেন তাহলে ভবিষ্যতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কোনো বড় চিন্তা ভাবনা রয়েছে সরকারের। আবার হয়তো এখনই যদিও বলা এটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে, তবে তাদের যেটা বক্তব্য। আমাদের সঙ্গে থাকো রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অমিতাভ বাবু, স্বাগত জানাই কালকাটা নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন পাক অধিকৃত আমাদের, সেক্ষেত্রে কি মনে করছেন? একদিকে সংসদে দাঁড়িয়ে একদিকে দুটি নিশানা করেছেন অমিত শাহ, কিভাবে তাৎপর্য করবেন এই বক্তব্যকে? দেখুন, আমি এই ঘটনাটার কোনো কি বলবো রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না। আমি ঐতিহাসিক অর্থে এবং সামগ্রিকভাবে সাংস্কৃতিক অর্থেই বিশ্বাস করি কাশ্মীর, সমগ্র কাশ্মীর ভারতবর্ষের অখণ্ড অংশ এবং ভারতীয় সার্বভৌমত্বের অন্তর্গত থাকাটাই তার ভবিতব্য। যাকে আমরা আজকে পাক অকুপাইড কাশ্মীর বলছি, সেই পাক অকুপাইড কাশ্মীর নিয়ে কাশ্মীর নিজেও বেশ খানিকটা বিব্রত, এবং সেখানেও বিভিন্ন ধরনের উদ্বেগজনক পরিস্থিতি বিভিন্ন সময় ঘনীভূত হয়েছে। এই ভূখণ্ডকে ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে সন্ত্রাসবাদ কার্যকলাপ পরিচালনার চেষ্টাও হয়েছে একটা সময়। সবকিছু মিলিয়ে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, একটা আজ স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন এটা ঐতিহাসিক সত্য। তার কারণ হচ্ছে যে সময় ওই অংশ পাকিস্তান হানাদারদের দখলে চলে যায় এবং লাইন অফ কন্ট্রোলের জন্য সে অংশ আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। আজকে যদি সেই দাবি ওঠে, সেটা সঙ্গত দাবি বলেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো একই সঙ্গে আমি এটাও দাবি করি, যাকে আকসাই চীন বলা হচ্ছে, সেই আকসাই চীনের উপরেও ভারত তার দাবি জোরালোভাবে প্রকাশ করুক। কাশ্মীরের এই যে টুকরো যা এখন চীনের দখলে রয়েছে, তাও অবশ্যই কাশ্মীরেরই অংশ এবং কাশ্মীর ভারতবর্ষের অংশ বলে তাও ভারতবর্ষের অংশ। এই সমগ্র কাশ্মীর ভূখণ্ডই ভারতবর্ষের মানে অখণ্ড ভারতবর্ষের অংশ, এটা জোরালোভাবে দাবি করবার সময় এসেছে। সুতরাং আমি বিশ্বাস করি এই দাবি ভূ রাজনৈতিক অর্থেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই অর্থে যে এই মুহূর্তে পাকিস্তান তার নিজের অর্থনীতি নিয়ে এমন বিপর্যস্ত যে মানে সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে যে ফান্ডিংটা, যে আন্তর্জাতিক ফান্ডিং আসতো, সেটাও বন্ধ হয়ে গেছে মানে বিশ্ব শক্তিগুলোর চাপে পড়ে। স্বাভাবিকভাবেই কাশ্মীরে এখন ধীরে ধীরে স্থিতাবস্থা ফিরছে। যখন স্থিতাবস্থা কাশ্মীরে ফিরছে, তখন জীবন মানে জনগণের, সেখানকার জনগণের জীবনের মান উন্নয়নের সাথে সাথে অন্য যে অংশটা পাকিস্তানের কবলে থাকার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে এবং অপেক্ষাকৃত অনুন্নত বলে চিহ্নিত হয়ে থাকছে, তার ভাগ্য এই একই সূত্রে জুড়ে দেওয়া যেতেই পারে। প্রশ্ন হচ্ছে এই কাশ্মীর ডিসপিউটেড এরিয়া, এই কথা বলে বারবার রাষ্ট্রসংঘে কিন্তু এই কাশ্মীর মুদ্দাতে প্লেবিসাইডকে এড়ানো হয়েছে এবং কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের, এটাই আজকে শাহী হুঙ্কার সংসদে অমিত শাহ। ধন্যবাদ জানাই অমিতাভ বাবুর সঙ্গে থাকার জন্য। ওদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন আমার সঙ্গে উৎপল ভট্টাচার্য। আপনাকে কালকাটা নিউজে স্বাগত জানাবো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, বলা যায় যে হুঙ্কার ছেড়েছেন, এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন? দেখুন, একটু পুরনো কথা বলি। জম্মু অ্যান্ড কাশ্মীরে 100 সিট আছে এমএলএ, 100টা। আমি সংযুক্ত জম্মু অ্যান্ড কাশ্মীর যখন ছিল, 100টা সিটের মধ্যে বোধ হয় 79টা সিটে কন্টেস্ট হয়। 21টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে, আই থিঙ্ক ইট ইজ 21, আমার 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে, সেখানে ইলেকশন স্থগিত রাখা হয়। সেই 21টি জায়গা হচ্ছে পাকিস্তান অধিকৃত জেএমকে, যাকে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ওরা অবশ্য বলে আজাদ, প্রত্যেকের পারসেপশন আলাদা।
তো এই ব্যাপারে উনি যেটা বলেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এটা তো সত্যি আমাদের একটা, আপনি বলবেন একবার 1948-এ ইউএনএ যাওয়া হয়েছিল ওখানে ভোট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনের জন্য, যারা হ্যাঁ বলবে পাকিস্তানের পক্ষে তাহলে পাকিস্তান হয়ে যাবে ইন্ডিয়ার পক্ষে, কিন্তু তাতে একটা কন্ডিশন ছিল, প্রথমে তোমাদের অধিকৃত জায়গাটা ছেড়ে দিতে হবে। ওখানে তখন ইউনিফর্ম বলে একটা জিনিস হয়েছিল, ইউনাইটেড নেশনস ইন্ডিয়া পাকিস্তান অবজারভেশন মিশন, সেই ইউনিফর্ম এটার মানদণ্ড ছিল। তো পাকিস্তান তো কোনোদিন ওই জায়গাটা ছেড়ে দিয়ে এটা তো বলেনি এবার ইলেকশনটা করুন। The preconditions for that election was